এখানে নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি। এখানে তোমরা টক দইও নিতে পারো। আর এই যে আমার এটা কি গুঁড়ো বলো তো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধু নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং টপিকের উপর আলোচনা করতে চলেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ কিন্তু রইল। আজকের টপিকটা হচ্ছে নিজের ভ্যালু আমরা কিভাবে নিজে বাড়াবো, মানে মানুষের কাছে আমরা কিভাবে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াবো। এইটা হচ্ছে আমার মেন টপিক। আমরা কিভাবে নিজেদের ভ্যালু বাড়াবো বা কিভাবে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়াবো, এটা নির্ভর করে কিন্তু টোটাল আমাদের আচরণের উপরে বা আমাদের হ্যাবিটের উপরে। বন্ধুরা, আমরা নিজেদের এমনভাবে তৈরি করব না যাতে মানুষ আমাদের গ্রহণ করতে বা ভ্যালু করতে বাধ্য হয়। একটা ট্রিক্স বলো বন্ধুরা, যদি ট্রিক্সটা ভালো লেগে থাকে বা তোমাদের কাজে এসে থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ আমার কমেন্ট বক্স কিন্তু খোলা থাকে। হ্যাঁ, আর যদি খারাপও লেগে থাকে তাতেও আমায় কমেন্ট করে বলবে, আমারও ভুল হতে পারে, তাহলে আমি নিজে শুধরে নেব। একটা কথা বলো তো বন্ধুরা, পৃথিবীতে কোন মানুষের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি? যে মানুষ পরিমিত কথা বলে বা কথা কম বলে। তুমি যদি পরিস্থিতি বুঝে কথা বলতে শিখে যাও আর তোমার কথার মধ্যে তুমি ফুল স্টপ টানতে শিখে যাও, সেদিন থেকে তোমার গ্রহণযোগ্যতা বা বলো বা ভ্যালু বলো দ্বিগুণ বেড়ে যাবে। এটা তোমাকে আমি কথা দিলাম। আমি আমাকে দিয়েই তোমাদের এক্সাম্পল দিচ্ছি, বলতে কোনো আমার দ্বিধা নেই। একটা সময় আমি এতটা লুজ টক করতাম, এতটা পরিমাণে খুললাম সবার সাথে হাসি খুশি, মানে বেশি কথা বলে ফেলতাম, বুঝতে পেরেছো? মানে কথার থেকেও বেশি কথা বলে ফেলতাম। তো বুঝতে পারতাম যে আমাকে নিয়ে হয়তো পেছনে কেউ গসিপ করছে বা আমাকে ইগনোর করছে। অনেকে হয়তো চাইছে না যে আমি কথা বলি বা তার মধ্যে আসি। তো এতে না আমি অনেক পরিমাণে হার্টও হতাম যে কেন এরকম হচ্ছে আমার সাথে। আমি তো সবার সাথে মিলেমিশে কথা বলছি, হাসাহাসি করছি, তাহলে কেন আমাকে মানুষ অ্যাকসেপ্ট করছে না? আমি যেমন খুব বেশি টকেটিভ, সেম আমার অপোজিটে মানে আমার হাজব্যান্ড হচ্ছে খুব কম কথা বলে, ভীষণ রিজার্ভ, মানুষ বুঝেও কথা বলে। তো ওই জন্য না ওর গ্রহণযোগ্যতা খুব বেশি, মানে সবার কাছে ওর গ্রহণযোগ্যতা ভীষণ বেশি। তো আমি ভাবলাম যে কেন মানুষ ওকে এত গ্রহণ করে, সবাই কেন ওকে এত ভ্যালু দেয়, সবাই কেন ওর কথা মেনে চলে। ও তখন আমাকে বলল, পরিমিত কথা বলো, অল্প কথা বলো, টু দ্য পয়েন্টে আনসার দাও। সব মানুষের সাথে যে হাহাহি করতে হবে বা একদম খোলাখুলি কথা বলতে হবে এর কোনো মানে নেই। তারপর ওকে আমি কোয়েশ্চেন করলাম, তাহলে কি আমি কথা বলা বন্ধ করে দেবো মানুষের সাথে? ও তখন বললো, কেন কথা বলবে না, অবশ্যই কথা বলবে, কিন্তু স্থান কাল পাত্র বুঝে। কাকে তুমি বলছো, কি কথা বলছো, আদৌ কি সেই পরিস্থিতিতে সেই কথা বলা যায়, এইগুলো ভেবে যদি তুমি কথা বলতে পারো তবেই তুমি কথা বলবে। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলবে, দিদি একজনের সাথে কথা বলতে গেলে কি এত ভেবেচিন্তে কথা বলতে হয়? আমি বলবো, ইয়েস ডিয়ার, তোমরা যেদিন থেকে এই জিনিসটা রপ্ত করতে পারবে, মানে এই হ্যাবিটটা রপ্ত করতে পারবে না, তোমরা নিজেদেরই ভ্যালু তোমরা বুঝতে পারবে কতটা বেড়ে গেছে। আর যতদিন না এইটা তোমরা রপ্ত না করতে পারছো ততদিন তোমরা আশাও করবে না যে তোমাদের কেউ রেসপেক্ট করুক বা তোমাদের কেউ ভ্যালু দিক। একটা কথা আছে জানো তো, যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, মানে ভেবে কাজ করো, কাজটা করার পর ভেবো না। এটা তো আমার কথা না, এটা অনেক দিন বহু পুরনো একটা কথা। তো এই কথাগুলো সত্যি বলেই হয়তো আগেকার দিনের মানুষরা কিন্তু মেনে চলতো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ হয়ে গেল। আর দেখো এখানে আমি চাদরটা কিভাবে মুড়ছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ে যখন খাটে বসে চাদর নিয়ে নিচে নেমে যায়, ওই জন্য আমি কি করি, দুটো সাইডে আমি ভালো করে গিঁট মেরে না আমার গদির ভেতর ঢুকিয়ে দিই। তাহলে কি হয়, চাদরটা টান টান থাকে আর চাদর কিন্তু এতটুকু নিচে ঝুলে পড়ে না।
তো আমার কিন্তু এখানে বেডরুম ক্লিনিং করা হয়ে গেছে দেখলে, আর ওখানে রান্নাঘরে কিন্তু আমার অনেক আনাজপত্রও কাটা হয়ে গেছে। দেখে নিলে যে আমি ওখানে ডাঁটা কেটে নিলাম, কুমড়ো, আলু, উচ্ছে, লাল শাক সব কিন্তু আমার কাটা কমপ্লিট। এইবারে আমি ঝপাঝপ রান্না বসাতে পারবো। বেডরুম দেখো একদম ক্লিন করে নিয়েছি, চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, সব টিপটপ একদম ফার্নিচার মুছে সব টিপটপ করে রেখেছি। আর এদিকে দেখো বাবা হাঁপাচ্ছি, দাঁড়া, ডাইনিং রুমটাও পুরো ক্লিন করে নিয়েছি। আর এইগুলো এখানে তুলে রেখেছি কারণ এখন আমি ঘরটা পরিষ্কার করব, ক্লিন করব, তাই জন্য আমি ওগুলো সব তুলে রেখে দিয়েছি। দেখো ফ্লোর থেকে আমি টেবিল সব তুলে রেখে দিয়েছি, ল্যাম্পশেট ওখানে টুল তোলা আছে, জাস্ট ক্লিন করে নেব, তারপরে আবার আমি জায়গা সেট করবো। তো চলো, মেয়ের স্টাডি রুমও পুরোপুরি ক্লিন হয়ে গেছে, তোমাদের একবার সব দেখিয়ে দিলাম। এবার যাব আমি রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম যে না, আগের দিন রাতে যে কাঁচাগুলো ভিজিয়েছি সেইগুলো কেচে নিই। অল্প রোদ থাকতে থাকতে যদি শুকিয়ে নেওয়া যায় খুব ভালো হয়, কারণ বেশি রোদে জামা কাপড় মেলতে যাওয়াও খুব টাফ, আর জামা কাপড়ের রঙগুলোও জ্বলে যাবে। তো যাই হোক, আমি এখানে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ছাদে মেলে আসবো, তারপরে আমি শান্তি মনে রান্না করব। কারণ সব বাইরের কাজ আমার কমপ্লিট, তোমরা দেখলে যে আমার ঘর দোর একদম ডাস্টিং ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে যাবে, মেলাও হয়ে যাবে, এরপর শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে ওয়াচ করলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা আমার অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো অন্তর থেকে অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা শুধুমাত্র দেখে গেলে বাট সাবস্ক্রাইব করলে না, তাদের রিকোয়েস্ট করছি তারা যাওয়ার আগে অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যেও। এর জন্য কিন্তু কোনো টাকা করি কিচ্ছু লাগে না। এটা করলে কি হয়, আমার একটা আনন্দ হয়, আমি মোটিভেট হই নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। আর মম ক্রিয়েটিভ ব্লগ, আমার নতুন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল যে আমার ব্লগে ওর নামটা নিতে, তো বন্ধু তোমার নামটা নিয়ে এলাম। অবশ্যই তোমার চ্যানেলে যাব, ভিজিট করব, কিন্তু একটু সময় দাও। আমি প্রত্যেকে যারা আমাকে বলো, আমি কিন্তু কমেন্ট করি না, বাট আমি কিন্তু তোমাদের ভিডিও মাঝে গিয়ে ওয়াচ করে আসি। যাই হোক, আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এবার এসেছি আমি জামা কাপড় মেলতে। তাতেও দেখো কতটা পরিমাণে রোদ উঠে গেছে, আমার চোখ দেখলে তোমরা বুঝতে পারছো যে আমি তাকাতেও পাচ্ছি না। তো যাই হোক, তাহলেও এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ জলটা ভালো করেই নিগড়ে দিয়েছি, আর খুব পাতলা তো এগুলো একটু নেট টাইপের, এক্ষুনি মানে আধ ঘন্টার মধ্যে যা রোদের তেজ, আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তারপরে আমি তুলে নিয়ে চলে যাব। তো চলো বন্ধুরা, একটা জিনিস দেখাই, আমার এই জবা গাছটা থেকে শুধু কটা ফুল ফুটেছে তোমাদের সাথে কাউন্ট করে দেখাই। 1, 2, 3, 4, ওখানে একটা 5টা, এখানে 6টা, ঠিক আছে, এখানে 7টা, আর এখানে হচ্ছে 8টা। 8খানা জবা ফুল ফুটেছে এই গাছটা থেকে, ঠিক আছে, শুধু এই গাছটা থেকে 8খানা জবা ফুল ফুটেছে। তো চলো, আরও অনেক গাছ আছে। ও, এখানে একটা পিঙ্ক থোকা ফুটেছে, দেখো এই যে পিঙ্ক থোকা ফুটেছে, আর এদিকে ফুটেছে কিনারে দেখো, এগুলো সব মিলে দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে দেখো 2টো লক্ষ্মী জবা ফুটেছে, এখানে একটা পাণ্ডব জবা ফুটেছে, এটাকে পাণ্ডব জবা বলে। আর এখানেও খুব সুন্দর অরেঞ্জের মধ্যে সাদা একটা ফুটেছে, আরও ফুটেছে। ও, এখানে আবার পিঙ্ক কালার কটা ফুটেছে দেখি, একটা কি রোদ গো, 1, 2, আর এই 3টে, এখানে 3টে। আর এখানে কি সুন্দর দেখো গুচ্ছ হয়ে ফুলটা ফুটেছে, কি দারুণ লাগছে দেখতে, গাছটা পুরো সাদা হয়ে যাবে। আর ওখানে ঝুমকো জবা কটা ফুটেছে, কিন্তু ঝুমকো জবা আমি তুলবো না, মা ঝুমকো জবা তুলবে না, থাক। এখানে ঝুমকো জবা 3টা ফুটেছে, আর এখানে 1, 2, 3টে। তো আজকে মোটামুটি 15-16খানা জবা ফুল ফুটলো, ঠিক আছে। আর এখানে দেখো আমার মেলা পুরো সব কিছু আমি মেলে দিয়েছি। এবার যাব নিচে, তারপরে আবার রান্না করব। গোলাপগুলোও বেশ ভালো ফুটছে, বাট এই গোলাপটা আমি নিচে নিয়ে চলে যাব, কারণ রোদে না ঝলসে যাবে গোলাপের পাতাগুলো। রোদে একদম গোলাপ গাছ রাখবে না, পাতা কিন্তু নষ্ট করে দেবে, ফুল ফুটবে না খুব। এই দেখো, দেখিয়ে দিই তোমাদের, এই দেখো পাতা জ্বলে যাচ্ছে, দেখেছো, পুরো পুড়ে যাচ্ছে। এটাকে আমি নিচে নিয়ে চলে যাব, কিছু গাছ আমি নিচে নিয়ে চলে যাবো, দেখো পাতাটা পুরো জ্বলে গেছে। তো চলো নিচে যাই, আর রোদে পারা যাচ্ছে না গো। তো
তো বন্ধুরা ছাদ থেকে সিধা চলে এলাম রান্নাঘরে, আর চোখ পুরো ধোয়া, মানে অন্ধকার হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখবে রোদ থেকে যখন ঘরে আসো না, তখন পুরো অন্ধকার লাগে। আর আমি এখানে ঝটপট করে তরকারি, তোমরা দেখলে যে আমি আনাজ কেটেই গেছি, এবার আমি ঝটপট করে রান্নাগুলো বসিয়ে দেবো। তারপরে আমি মানে একটু রিলিফে 10 মিনিট রেস্ট নেবো। আর দেখো এখানে আমি তরকারি করার জন্য আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে আনাজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে আনাজগুলো দিয়ে দিলাম। তো তোমাদের আমি বলেছিলাম যে আমি তরকারিটা, ডাঁটার তরকারিটা উচ্ছে দিয়ে করব, কিন্তু রেসিপি আমার চেঞ্জ হয়ে গেল। হাজব্যান্ড ফোন করে বলল এটা উচ্ছে দিয়ে না, এইটাকে এই যুক্তি ফুল দিয়ে করবে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই যুক্তি ফুল তোমরা কে কে খাও আর কিভাবে খাও। এখন গরম পড়ে গেছে, এখন যতটা পরিমাণে তেতো টক এইগুলো বেশি করে খাবে। আর আমরা কিন্তু মোটামুটি এখন মাছ মাংসটা একটু অ্যাভয়েড করব। আর তোমরা দেখো যে আমি 12 মাস কিন্তু প্রচুর পরিমাণে সবজি করি, 2-3টে আমি সবজি রান্না করবই করব। তো এই যুক্তি ফুলটা আজকে কিভাবে করব অবশ্যই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা যুক্তি ফুল দিয়ে নতুন যদি রেসিপি তোমাদের জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো, তো তাহলে আমি সেইভাবেও রান্না করে আমি হাজব্যান্ডকে খাওয়াবো। গরমকালের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করা। বিশেষ করে তোমরা যে দেখো আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি, কিন্তু কিছু করার নেই। ওই যে পেট তো মানবে না, পেট শীত গ্রীষ্ম বর্ষা কিচ্ছু মানবে না, পেটকে কিন্তু দুবেলা খেতে দিতেই হবে। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে এই যুক্তি ফুলটা ছাড়িয়ে নিচ্ছি, যত তাড়াতাড়ি পারি আমি রান্না করে রান্নাঘর থেকে বেরোবার মানে পথ খুঁজছি যে কতক্ষণে আমি রান্নাঘর থেকে বেরোবো, আর পেরে উঠছি না বিশেষ করে। তো বন্ধুরা দেখো আমার এখানে কিন্তু ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে, আর ওখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে। তো কষাতে কষাতেই আমি ফুলগুলো দিয়ে দিলাম। অনেকে আবার কি করে দেখেছি যে ফুলগুলো ভেজে তুলে রাখে নামানোর আগে, তারপরে ফুলগুলো দিয়ে নামিয়ে নেয় ফুটিয়ে একটু। বাট আমি ভাবলাম যে যদি এই জিনিসগুলো আমি ভাজি ফুলগুলো, তাহলে হয়তো এর গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে। যত তোমরা তেলে ফ্রাই করবে না তত কিন্তু সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো আমি কি করলাম যে না, এই সবজিটা কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলগুলো দিয়ে দিলাম। আর দেখো মোটামুটি আমার সবজি কষানো হয়ে গেল, এবারে আমি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, একটু নেড়ে নিই তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে অবশ্যই আমি একটু সর্ষে বাটা মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে নামাবো, তারপর অল্প পরিমাণে, বেশি না কিন্তু। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমার শশাগুলো ধোয়া হয়ে গেছে, কারণ যেহেতু এখন আমরা প্রচুর পরিমাণে শশা খাই। কিছু খাও না খাও বন্ধুরা, প্রত্যেকটা দিন একটা করে শশা খাবে। শশা কিন্তু আমাদের শরীরের জলের ভারসাম্য বজায় রাখে। শশাতে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা আমাদের শরীর ঠান্ডা রাখে, শরীরের জলের ভারসাম্য ঠিক রাখে। কারণ আমাদের শরীর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমে ঘাম হয়, আর ঘাম হলে যেন আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়, তখন আমরা হয়ে পড়ি ডিহাইড্রেট। তো জল তো প্রচুর পরিমাণে খেতে হবে। রান্নাঘরে সব সময় হাতের সামনে একটা বোতল রেখে দেবে। আমরা গৃহিণীরা কিন্তু প্রচণ্ড পরিমাণে জল কম খাই, এই একটু পরে খাবো, খাচ্ছি, এই রান্নাটা করে খাবো, এরকম গাফিলতি করি। আর আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেটে ভুগি। ওই জন্য জল কিন্তু অবশ্যই 3-4 লিটার কিন্তু খাবেই খাবে। আর এখানে আমি ডালটা ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি মুসুর ডালের টক করব। অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করব, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কে কে এই মুসুর ডালের টক খাও। আচ্ছা বন্ধুরা একটা কথা আমাকে বলো তো, ধরো একটা খুব ভাইটাল একটা আলোচনা হচ্ছে, ঠিক আছে, সেখানে একটা খুব কথা বলে এমন একটা টকেটিভ মানুষকে আনো, আর একটা যে মানুষ খুব রিজার্ভ, কথা কম বলে, মানে টু দ্য পয়েন্টে আনসার দেয়, সেই মানুষটাকে রাখো। এইবারে সেই ভাইটাল আলোচনার মধ্যে একটু ওয়াচ করো যে মানুষ, ওই দুটো মানুষের মধ্যে কোন মানুষকে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা কার কথাটা বেশি গ্রহণ করছে, তাহলেই তোমরা বুঝে যাবে। কারণ মানুষ যখন চুপ থাকে, মানুষ যখন কথা কম বলে, তখন তার ব্রেন কিন্তু দ্বিগুণ কাজ করে। তখন সে ভাবছে যে আমি এই সিচুয়েশান থেকে কী করে ওভারকাম করব। আর যে টু মাচ কথা বলে যাচ্ছে সে কিন্তু ভাবছেও না ব্যাপারটা নিয়ে যে কি বলবো, কি বলা উচিত, তার মনে যা আসছে সে উগলে দিচ্ছে। সুতরাং কোনো মানুষ তার কিন্তু কথার দামই দিচ্ছে না। তা বলে কিন্তু তোমরা এটা ভেবো না যে তোমার বাড়িতে কোনো লোকজন আসবে আর তুমি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে, এটা কিন্তু করো না, এটা কিন্তু অসামাজিক বলবে মানুষে। আমি বললাম যে পরিস্থিতি বুঝে কথা বলতে শেখো, এইটুকু করো বন্ধুরা।
দেখো মানুষ তোমাদের ভ্যালু দিতে বাধ্য আর তোমাদের গ্রহণ করতে বাধ্য। তো যাই হোক, আমার কিন্তু এখানে রান্নাটাও কমপ্লিট, টকটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না। যদি বলো তাহলে আমি অবশ্যই এই টকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে মুসুর ডালের টকটা যেটা করেছিলাম, মানে মুসুর ডালের বড়ার যে টকটা, আমাদের ঢ্যাঁড়স দিয়েছিলাম, আম দিয়েছিলাম, তোমরা দেখলে। আর নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো, জাস্ট অল্প করে, ঠিক আছে? এবার একটুখানি ফুটে উঠলে তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর গরমকালে তোমরা জানো যে গরমকালের টকটা কিন্তু পেট ঠান্ডা করে। সপ্তাহে 2-3 দিন কিন্তু তোমরা টক খেতেই পারো, সে যে কোনো জিনিসের টক, শুধু আমের টকও খেতে পারো। কিন্তু আমি এখানে মুসুর ডালের বড়া দিলাম কেন, একটু টেস্টটা হবে, আর কিছুই না। তো চলো, যাই হোক বন্ধুরা, আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। অফ ক্যামেরায় অনেক কিছু করেও নিয়েছি, সব তো আর তোমাদের দেখাতে পারি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। আর এখানে আমার গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি যে ভয়েস দিচ্ছি না বন্ধুরা, পুরো ঘেমে স্নান, কারণ জানলা দরজা সব বন্ধ, ফ্যানও অফ, কিচ্ছু চালাইনি, পুরো ঘেমে দরদর করে ঘামছি। তো অনেক কষ্ট করে ব্লগটা করি তো বন্ধুরা, আমি কেন, আমার মতন সব ইউটিউবাররা কিন্তু অনেক কষ্ট করে একটা ব্লগ বানায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1:10 বাকি। জাস্ট নাও সব কমপ্লিট করে উঠলাম, রান্না বান্না যা ছিল একবেলার মতন কাজ কমপ্লিট। তো এইবারে মুখে মাখবো প্যাক মেখে যাবো স্নান করে, তারপর পুজো, তারপরে আবার আদার্স কাজ। সময় তো পাই না ক্যামেরার সামনে আসার। আর দেখো মুখগুলো কী অবস্থা, তেল করছে কেমন। তো এইটাকে তো রিমুভ করতেই হবে। যাই হোক, তো চলো প্যাকটা ইউজ করি। প্যাকটা ইউজ করার সময় আবার তোমাদের বলে দেবো আমি কী ইউজ করবো, নাহলে আবার তোমরা কমেন্টে বলবে দিদি বললে না তো কী ইউজ করলে। প্রত্যেকবারই বলে দিই, আবার একবার রিপিট করে দেবো তোমাদের জানার জন্য। আর এটা তোমরা মাখবে স্নান করার আগে 5 মিনিট প্যাকটা মেখে তোমরা কাপড়কে জামা কাচো, বাথরুম ঘষো, যাই করো, 5 মিনিট রেখে দেবে, দেখবে ইনস্ট্যান্ট তোমার যেই তেল কালি যে ট্যান সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে গেছে। তো চলো দেখো, এখানে নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি। এখানে তোমার টক দইও নিতে পারো। আর এই যে আমার এটা কি গুঁড়ো বলো তো, ডাল আর বেসন দুটোকে ডাস্ট করে রেখেছি, 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট বানিয়ে ভালো করে, পারলে তোমরা এর মধ্যে মধুও দিতে পারো, মধু খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করবে, যাদের ড্রাই স্কিন তারা ময়েশ্চারাইজারে তাদের কাজ করবে, মধু দিতে পারো। আর তোমরা এখানে টমেটোর বদলে কিন্তু দইও ইউজ করতে পারো। তো এই প্যাকটা মাখবো, এখন 10 মিনিট রাখবো, ততক্ষণ আমি বাথরুম পরিষ্কার করে নেবো, তারপর জামা কাপড় যেটুকু টুকটাক জমা ছিল সেগুলো কেচে নেবো, তারপরে একদম ভালো করে একটু রাফ করে ধুয়ে নেবো। আর এই প্যাকটা এটা কিন্তু স্ক্রাবারের কাজ করে, তোমরা ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তখন কোয়ান্টিটিটা একটু বেশি নিয়ে নেবে, টমেটো পেস্টটা একটু বেশি নেবে আর গুঁড়োটা একটু বেশি নেবে। তো চলো, তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্লগটা আর বেশি বড় করছি না। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে বন্ধুরা। বেশি বেশি করে শেয়ার করলে তাহলে আমার ব্লগটা কিন্তু অনেক অনেক দূর পৌঁছাতে পারে, অনেক গৃহিণীরা বা অনেক মানুষ আমার ভিডিওটা তাহলে ওয়াচ করতে পারবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো ব্লগটা আজকে এইটুকুই রাখছি, আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর অবশ্যই আমার সাথে থেকো। টাটা।